রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এ সিদ্ধান্ত, বললেন ইসি সচিব। নানা সমস্যায় চুয়াডাঙ্গা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট, সাক্ষীর অনুপস্থিতিতে ব্যাহত বিচার প্রক্রিয়া, ভোগান্তিতে সংশ্লিষ্টরা। কোরবানির ঈদ ঘিরে স্থিতিশীল রাজধানীর মশলা বাজার, শেষ দিকে দাম আরও কমতে পারে বলেছেন আমদানিকারকরা। এবং গোয়ালন্দে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, অবৈধ পথে পশু আসায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তা, সরকারের হস্তক্ষেপ কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। রাজনৈতিক দল হিসেবে স্থগিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন। এ বিষয়ে প্রজ্ঞাপন হাতে পেয়ে কমিশনারদের বিশেষ বৈঠকে নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকেই এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবার আসাদের রিপোর্ট। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। কয়েক ঘন্টার টানা বৈঠকের পর এভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিব আখতার আহমেদ। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিবেচনায় এনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটা ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে সোমবার দুপুরে গণ অধিকার পরিষদ নির্বাচন ভবনে এসে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানায়। আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তার অন্যতম সহযোগী ও বৈধতা দানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জোটবদ্ধ বাকি দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। এছাড়া দ্য কার্টার সেন্টারের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 11:15টার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন তিনি। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লোকবল সংকট সহ নানা সমস্যায় চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট। নির্ধারিত তারিখে সাক্ষী উপস্থিত না থাকায় বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। তাতে ভোগান্তির শিকার হচ্ছেন মামলার সব পক্ষ। এদিকে অপরাধীরা শাস্তির আওতায় না আসায় বাড়ছে বিভিন্ন অপরাধ। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। একজন বিচারক, স্টেনোগ্রাফার, পেশকার, MLSS ও চালক দিয়ে চলছে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম। প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, নকলখানার প্রয়োজনীয় লোকবল নেই আদালত প্রতিষ্ঠার সময় থেকে। একজন বিচারক নতুন মামলা ফাইলিং, জামিন শুনানি, আদেশ, রায়সহ সব কাজ এক হাতে পরিচালনা করেন। তবে আগের তুলনায় কাজের গতি ফিরেছে বললেন আইনজীবীরা। আগের তুলনায় কোর্ট গতি সঞ্চার হয়েছে এবং দ্রুত গতিতেই কাজগুলো এগিয়ে চলছে। এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অতি দ্রুতই এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। তারা আরও দ্রুত সময়ের মধ্যে এই বিচার পেতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া যায়। একাধিক বিচারক নিয়োগ করা যায় কিনা এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে ধর্ষণের মামলা, এই মামলাগুলিতে ডাক্তার এবং তদন্তকারী কর্মকর্তাদের সঠিক সময়ে আদালতে না আসার কারণে বিলম্বিত হয়। তবে বর্তমানে আমাদের নারী শিশু আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মামলা স্তূপ কমিয়ে আনার জন্য কাজ করছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই মামলার স্তূপ জমেছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে মাননীয় বিচারক মহোদয়ের সাথে আলোচনা আনতে দ্রুততম সময়ে
মামলা নিষ্পত্তির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় ৮০০টি মামলা বিচারাধীন রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে এখন পর্যন্ত স্থিতিশীল আছে রাজধানীর মশলা বাজার। আমদানিকারকরা বলছেন সরকারি পর্যায়ে নিয়মিত তদারকি, পর্যাপ্ত মজুদ ও অবাধ আমদানির ব্যবস্থা থাকায় দাম নিম্নমুখী রয়েছে। ঈদের সময় তা আরও কমতে পারে বলেও জানান তারা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। মাসখানেক পরেই পবিত্র ঈদ উল আজহা, কিন্তু রাজধানীর মশলাজাত পণ্যের পাইকারি বাজার, মৌলভীবাজার অনেকটাই ক্রেতাশূন্য। আমদানিকারকরা জানান সরকারের নিয়মিত তদারকি ও ডলার সংকট না থাকায় এবারের মশলার দর নিম্নমুখী। একবার স্থিতিশীল বাজার, কোনো বাড়তি দিক কোনোটাই নেই। মাল হিউজ পরিমাণ আছে, না বাড়ার সম্ভাবনা বেশি দেখা যায়, কিন্তু বিক্রি হবে আরো 10-12 দিন পরের থেকে। সরকারও বর্তমানে যেইভাবে চলছে বা চালাচ্ছে মোটামুটি ভালো দেখতে আছি আমরা। দাম বাড়তি ছিল রোজার সময় থেকে, রোজার সময় তারপরে এক মাস দাম বাড়তি ছিল, এখন দিন গেছে কেজিতে 100-200 পড়তেছে। এলাচের দামটা একটু আগের চাইতে কমছে, এখানে দেখা যায় যে 100 টাকা বা 200 টাকা মিডিয়াম এলাচের দামটা একটু কমছে। জিরার বাজারটা একটু কমছে, জিরার বাজারটা আগের চাইতে একটু কমছে, 100 টাকা কেজিতে এরকম করছে। বিগত আমলে যে সিন্ডিকেট চক্র বাজার নিয়ন্ত্রণ করত, এবার সে পরিস্থিতি নেই বলেও জানান তারা। মাল পর্যাপ্ত আছে, কিন্তু ওইভাবে সেল হয় না। মশলার ভিতরে কোনো মালই বাড়তির দিকে ওইরকম কিছু না। ঈদ ঘিরে বেশি মুনাফার আশায় অনেক আমদানিকারক ঝুঁকে পড়েন মজুতদারিতে, এবার তারাও পড়েছেন বেকায়দায়। গত বছরের তুলনায় এই বছর অন্যান্য মালের সামনে ঈদকে রেখে মালে আমদানি আছে প্রচুর, এবং মালের দামও ক্রেতাদের সাধ্যের নাগালে আছে। তো এই সরকার আসার পর হয়তো বা কিছুটা কথাবার্তা বলছে, কমাইছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা যারা আছি এখন লসের ভিতরে আছে এক হিসাবে। আবার দ্বিতীয় কথা, ক্রেতা শূন্য। শুল্ক কমালে মশলাজাত পণ্যের দাম আরও কমবে বলেও জানান আমদানিকারক। ভ্যাট বা ট্যাক্স যেগুলো আছে এগুলো যদি কমায় তাহলে হয়তো বা ক্রেতাদের জন্য সুবিধা হয়, আমরা যারা বিক্রেতা আছি বা আমদানিকারক আছি তাদের জন্য সুবিধা হয়। ঈদকে কেন্দ্র করে মশলার বাজারে নেই বাড়তি উত্তাপ। ক্রেতা এবং বিক্রেতারা মনে করছেন বাজার স্থিতিশীল রাখতে সরকারের পদক্ষেপ কাজে লাগছে। একই অবস্থা চলতে থাকলে ক্রেতা সাধারণের জন্য আগামী ঈদের বাজার স্বস্তিদায়ক হবে। ওবায়দুল হক মারুফ, মনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উল আজহা সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দের খামারিরা। গোখাদ্যের দাম বাড়ার পাশাপাশি ভারত ও মায়ানমার থেকে অবৈধ পথে গরু আসায় দুশ্চিন্তায় তারা। চোরাই পথে গরু আসা বন্ধের দাবি তাদের। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ঈদুল আজহার বাকি নেই আর এক মাসও। দেশের অন্য সব এলাকার মতো রাজবাড়ীর গোয়ালন্দেও কোরবানির পশু প্রস্তুতকরণে পরিশ্রম করে যাচ্ছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে তাদের পরিশ্রমের কতটুকু মূল্য পাবেন তারা এ নিয়ে শঙ্কায় আছেন। ভুসির বস্তা ছিল 1400-1500, এখন হে ভুসিল 1700, 1750। আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। ধরাছোঁয়ার বাইরে আমাকে সাধারণ মানুষ বস্তা প্রতি 200 টাকা, অনেক টাকা বাড়ছে। অন্যদিকে কোরবানির ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশে ভারতীয় ও মিয়ানমারের গরুর অবৈধ প্রবেশ নিয়েও দুশ্চিন্তায় তারা। এখন যদি ভারত থেকে গরু আসে, বার্মা থেকে গরু আসে, তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব। আমাদের গরু আমরা দাম পাবো না। ভারতওয়ালারা যদি এবার বাংলাদেশে গরু ছাড়ে তাহলে আমাদের ক্ষতি হবে, চরম ক্ষতি হবে। খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের নিকট আবেদন করেছে যাতে কোরবানির ঈদকে সামনে রেখে ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশু না আসে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের কাছে একটা আর্জি জানিয়েছে যাতে আমাদের, যেহেতু নিজেরাই আমরা স্বয়ংসম্পন্ন আছি, তাই ভারত বা মিয়ানমার থেকে যাতে এই গরুগুলো না আসতে পারে। গোয়ালন্দে এবছর চাহিদার তুলনায় 5 শতাধিক কোরবানির পশু বেশি প্রস্তুত করা হয় বলেও জানায় এই কর্মকর্তা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এ বিষয়ে আরো জানাতে গোয়ালন্দ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হোসেন। হোসেন, কোরবানির পশু বিক্রির প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। খামারে তো পবিত্র ঈদকে সামনে রেখে খামারিদের সর্বশেষ প্রস্তুতি চলছে। গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে পবিত্র কুরবানির ঈদে এই উপজেলায় চাহিদার তুলনায় দ্বিগুণের বেশি গবাদি পশু রয়েছে। এখানে একজন খামারি রয়েছে, তার কাছ থেকে আমি জানবো যে কি ধরনের খাবার দিয়ে
আপনারা গরু লালন পালন করছেন? আসসালামু আলাইকুম। আমরা এই গরুকে দেশীয় খাবার দিয়া আমরা লালন পালন করছি এবং সেই খাবারের ভিতর হলো খোল, ভুট্টো, খড় ও বাদাম ইত্যাদি এ দিয়ে আমরা লালন পালন করি এবং আমরা আশা করছি এই গরু আমরা ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা দিব। যদি ভারত এবং মায়ানমার থেকে গরু না আসে তাহলে আমরা আশাবাদী যে আমরা লাভবান হব, আর যদি এখান থেকে আসে তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। এই আমার। জি আরিফ, আপনি যেমনটি শুনছিলেন যে তারা খামারিরা আশঙ্কা করছে যে ভারত এবং মায়ানমার থেকে যদি গরু আসে তাহলে খামারিরা লোকসানের মুখে পড়বে। আর তারা সরকারের কাছে কামনা করছে যে ভারত এবং মায়ানমার থেকে যেন চোরাই পথে গরু না আসে। তো এই ছিল আমার কাছে আরিফ সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। হোসেন, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। দিনের বেলাও অফিস কিংবা বাসাবাড়িতে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হয়, আর সন্ধ্যা হলে মশার উপদ্রব বৃদ্ধি পায় কয়েক গুণ। কিন্তু মশা নিধনে পৌর কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তবে ব্যবস্থা নেওয়া হবে জানালেন পৌর প্রশাসক। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈর পৌরসভা এখন যেন মশার স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। দিনরাত মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। পৌরসভার অধিকাংশ স্থানের খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় সেখান থেকে জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশা। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বেড়েছে মশার উপদ্রব। মশার ভয়ে দিনের বেলায় দরজা জানালা বন্ধ রেখেও রেহাই মিলছে না। পানি উঠলে ডিউটি যাওয়া যায় না, মশার স্প্রে মারবে আসে না, শুধু টাকা খায়। এই মশার কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা থাকলে তাদের অসুখ বিসুখ সবসময় লাগাই থাকে। প্রচুর পরিমাণে মশা কামড়ায়। সন্ধ্যার আগে থেকে বড় বড় মশা কামড়াইলে জ্বর হয়ে যায়, অনেকে অসুস্থ হয়। কোনো স্প্রে করা হয় নাই, যার কারণে মশার উপদ্রবটা বেড়ে গেছে। স্প্রে করা খুব দরকার। পৌরসভার ট্যাক্স তো ঠিক মতনই নেয়, ওই মশার ওষুধ তো দেয় না, ড্রেনও পরিষ্কার করে না, আমরা ঘুম হইতে পারে না। সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বললেন পৌর প্রশাসক। নিয়ম অনুযায়ী পৌরসভার ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডেই মশার ওষুধ ছিটানোর কথা, স্প্রে যেটা আর কি সেটা দেওয়ার কথা, এবং আমি যতটুকু জানি সেভাবে দিচ্ছে। তো এরপরও যদি কোনো ওয়ার্ডে আপনার এরকম না হয়ে থাকে বা কোনো সেবা যদি বঞ্চিত থাকে, তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আমাদেরকে জানানোর জন্য। আর আমরাও নিয়মিতভাবে মনিটরিং করি যে ওয়ার্ডগুলোতে কোনো বাকি আছে কি। আর নিয়ম অনুযায়ী কোনো ওয়ার্ডকে আলাদাভাবে বাকি রেখে কোনো ধরনের করার সুযোগ নেই। প্রত্যেক ওয়ার্ডেই আপনার মশার লেপে ছিটানোর সুযোগ আছে এবং ছিটাতে হবে। মশার উপদ্রব ও মশাবাহিত সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা পৌরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখছে লালমনিরহাটের 5 উপজেলার উপর বয়ে যাওয়া তিস্তার 115 কিলোমিটার দৈর্ঘ্যের 86টি চর। এসব চরে ভুট্টা, গম ও বাদাম সহ প্রায় 10 ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। তবে সরকারিভাবে কোনো ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্ট। লালমনিরহাটের 5 উপজেলার 86টি চরে বছরের এই সময়টাতে ভুট্টা, বাদাম, গম সহ প্রায় 10 ধরনের ফসল আবাদ করেন কৃষকরা। অতীতে যেসব চরে কোনোদিনেও ফসল ফলানো সম্ভব হয়নি, সেসব চরে চলতি বছরে বাম্পার ফলন হয়েছে। তবে সরকারি কোনো ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত দাবি কৃষকদের। আমাদের ক্রয় কেন্দ্র নেই, এজন্য আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের এই লালমনিরহাট জেলার মধ্যে একটা ক্রয় কেন্দ্র করার জন্য। আমরা চাই যে আমাদের এই তিস্তার জন্য মনে করো যে যদি কাজ বা উন্নয়নমূলক কোনো কাজ হয়। আমরা ভুট্টা, বাদাম, গম, তারপর পেঁয়াজ, রসুন আমরা এগুলো ন্যায্য মূল্যভাবে বিক্রি করতে পারি না। চর অঞ্চলের কৃষি ও কৃষকদের বাঁচিয়ে রাখতে তিস্তার তীরবর্তী এলাকায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকে। চর অঞ্চলের কৃষির উন্নয়নের লক্ষ্যে যে গবেষণা দরকার, যে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার, সেটি কিন্তু এখনও এই চর অঞ্চলগুলোতে বা চরের
তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে গড়ে ওঠেনি। চর অঞ্চলের কৃষকদের পরামর্শ সহ প্রণোদনার বীজ দিয়ে সার্বক্ষণিক পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষকদের জন্য কৃষি প্রণোদনার যে সকল ফসল বিতরণ করা হয় তার মধ্যে যেহেতু ভুট্টা, গম, সরিষা রয়েছে, আমাদের চর এলাকার জন্য সেই একইভাবে তারাও এই প্রণোদনা ফসলের আওতায় আসে। সরকারিভাবে ক্রয় কেন্দ্র এখনো গড়ে না উঠলেও বেসরকারি পর্যায়ে এ ধরনের কেন্দ্র রয়েছে, যাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকারিভাবে আসলে ওইভাবে এখনো প্রসেসিং কেন্দ্র গড়ে ওঠেনি, তবে বেসরকারিভাবে যারা প্রসেসিং কেন্দ্র আছে দুই একটা, তারপর গোডাউন আছে, এগুলোকে আমরা উদ্যোক্তা হিসেবে ধরে নিয়ে তাদেরকে ব্যাংক ঋণ দেওয়া বা এই ধরনের সহযোগিতা করা যায় সেটা সরকার করছে। উত্তরের জীবনরেখা তিস্তায় জেগে উঠছে চর, ফসলে ফসলে ভরে গেছে বালুময় প্রান্তর। বানের পানিতে সর্বস্ব হারা এই মানুষগুলো এখন ব্যস্ত সময় পার করছে ভুট্টা, গম, বাদাম সহ 10 ধরনের ফসল উৎপাদনে। সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে মিথ্যা মামলা, বেদখলকৃত জমি পুনরুদ্ধার ও পুলিশি হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। নারায়ণগঞ্জে কৃষকদের নতুন উদ্ভাবিত প্রযুক্তি, খাদ্য ও পুষ্টি বিষয়ক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তাইজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির অবৈধ পকেট কমিটি বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে ইউপিডিএফ কর্তৃক 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার প্রস্তাবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রংপুরে চীনের অর্থায়নের হাসপাতাল স্থাপনের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর ছাত্র জনতা সহ সাধারণ মানুষ। বগুড়া অঞ্চল সিএনজি মেশিন মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সদস্য সচিব মোহাম্মদ আরিফুর রহমান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবির শ্রীমঙ্গল সেক্টর দপ্তরে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পিডিপি 4 এর আওতায় 100 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও পাকিস্তানি নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে ভারত কখনোই সহ্য করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় 17 শিক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে পরস্পরের উপর থেকে পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড, পাকিস্তানি নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে ভারত বরদাস্ত করবে না। অপারেশন সিঁদুর নিয়ে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকে থাকতে হলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে বলেও সতর্ক করেন তিনি। ভারতীয় সেনাবাহিনী সব সময় প্রস্তুত আছে উল্লেখ করে মোদী বলেন, সীমান্তে কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড টের পেলে প্রয়োজনে আবারও জবাব দেয়া হবে। এর আগে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। বৈঠকে 3 বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এদিকে মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় 17 শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 20 জন। সোমবার সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হতাহতের ঘটনা ঘটে। মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ধ্বংস করতে গিয়ে ইন্দোনেশিয়া 4 সেনাসহ 13 জন নিহত হয়েছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চল জাভায় এই ঘটনা ঘটে। সশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে স্বেচ্ছায় নিজেদের আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তুরস্কের সঙ্গে 4 দশক ধরে চলা সহিংসতার অবসান ঘটাতে আঙ্কারার সঙ্গে নতুন শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি কংগ্রেস আয়োজনের পর সোমবার বিলুপ্তির ঘোষণা দেয় সংগঠনটি। পরস্পরের উপর থেকে পাল্টাপাল্টি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। জেনেভায় দুদেশের শীর্ষ কর্মকর্তার বৈঠকের পর সোমবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। পাক ভারত সংঘাতের পর গত সপ্তাহে স্থগিত করা হয় আইপিএলের খেলা।
নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে পরিবর্তন এসেছে ভেন্যুতে। টুর্নামেন্টের বাকি খেলা হবে 6টি মাঠে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদে হবে আইপিএলের বাকি ম্যাচ। চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা ও ধর্মশালায় হবে না খেলা। আর প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। যদিও কবে হচ্ছে প্লে অফ তা ঠিক করা হয়েছে। প্রথম কোয়ালিফায়ার হবে 29 মে, এলিমিনেটর 30 মে, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন ও ফাইনাল অনুষ্ঠিত হবে 3রা জুনে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম, মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা, অনতিবিলম্বে পুশিন বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি। দৈনিক ইত্তেফাক, আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। সমকাল, নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা, প্রথম তদন্ত প্রতিবেদন জমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। মানবতা বিরোধী অপরাধে প্ররোচনা, সরাসরি হত্যার নির্দেশ, শিশুদের টার্গেট করে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা, নিহতদের ময়নাতদন্তে বাধা। বিশ্বকে পথ দেখালো সশস্ত্র বাহিনী। যুগান্তরের শিরোনাম, ইসির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। 5 অভিযোগে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনা জুলাই হত্যার মাস্টার মাইন্ড। দ্য ডেইলি স্টার, অ্যাক্টিভিটিজ অফ affiliates banned, cops will no longer carry lethal weapons, হাসিনা মাস্টারমাইন্ড অফ জুলাই অ্যাট্রোসিটিস। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এ সিদ্ধান্ত, বললেন ইসি সচিব। নানা সমস্যায় চুয়াডাঙ্গা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাড়ছে মামলা জট, সাক্ষীর অনুপস্থিতিতে ব্যাহত বিচার প্রক্রিয়া, ভোগান্তিতে সংশ্লিষ্টরা। কোরবানির ঈদ ঘিরে স্থিতিশীল রাজধানীর মশলা বাজার, শেষ দিকে দাম আরও কমতে পারে বলছেন আমদানিকারকরা। এবং গোয়ালন্দে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, অবৈধ পথে পশু আসায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তা, সরকারের হস্তক্ষেপ কামনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।